দ্বিতীয় বর্ষের ছাত্রদের আজকের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ অর্থাৎ ভয়েসটা দেখেছিলাম। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভটা যখন আমরা করি তখন আমরা উদাহরণ দেখতে পারি নাই। তো আজকে আমরা কিছু উদাহরণ আমাদের বিভিন্ন বৎসর বোর্ডে আসা কিছু উদাহরণ নিয়ে যদি আমরা একটু কাজ করি তাহলে আমাদের প্রবলেমগুলো আর থাকবে না। কাজে সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা একটা উদাহরণ দেখতে পারি। আজকে আমরা দেখবো আসলে প্যাসিভ থেকে অ্যাক্টিভের উদাহরণগুলো। হ্যাঁ হ্যাঁ ইয়ে দিলেন কি বলে নেট আমরা যদি এই উদাহরণটা দেখি যে মাই ওয়াচ ওয়াজ লস্ট। আমি গত ক্লাসে বলেছিলাম যে প্যাসিভ থেকে যখন তোমরা অ্যাক্টিভ করবে তখন যদি বাই না থাকে তাহলে সাবজেক্ট হিসেবে উই বা পিপল ধরা যায় এবং এটাই সাধারণত ধরতে হয়। তো এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে একটু ব্যতিক্রম, কিন্তু এটা যেমন এখানে একদম উল্লেখ করা আছে আমার ঘড়িটি হারানো গিয়েছে, তাহলে এটা আমি হারিয়েছিলাম। সাবজেক্ট হিসেবে এখানে উই বা পিপল আমরা এখানে ধরবো না, ধরতে পারিও না। কাজেই তো এখানে যদি আমরা এখানে সাবজেক্ট হিসেবে তাহলে আই ধরবো। আর এটা যে প্যাসিভ আছে, তো গত ক্লাসের বর্ণনাটা তোমাদের সামনে আছে, তোমরা দেখতে পারো বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ বি ভার্ব প্লাস V3 এটা থাকলেই এটা প্যাসিভ বোঝা যাচ্ছে। তো বাই নাই, এই জন্য আমরা এখানে আই ধরলাম। এই বাক্যটা ওগুলোর মতো না, একটু ব্যতিক্রম বাক্য আই। এবার আমরা লিখবো কি, আমাদের গঠনে লেখা ছিল প্যাসিভ থেকে অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট লেখার পরপরই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অক্সিলারি ভার্ব লিখবো। অক্সিলারি ভার্ব কোনটা? V3 আগের ফর্মটা বি ভার্ব, তার আগেরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু এখানে নেই কাজেই আমরা এখানে অক্সিলারি ভার্ব পাচ্ছি না। এরপরে আমাদের কিন্তু লেখা আছে মূল ভার্ব। তো মূল ভার্ব লিখতে গেলে তো বি ভার্বটা আমাকে সাহায্য করবে। ওয়াজ ওয়ার বলে দিচ্ছে এটা V2 ফর্মে হবে। আমি লিখে দিয়েছিলাম কত ক্লাসে, লস্টের V2 ফর্ম হবে লস্ট, আই লস্ট। এর পরপরই সাবজেক্ট লিখতে হবে মাই ওয়াচ এবং তারপরে হচ্ছে বাক্যের বাকি অংশ, কিন্তু বাকি অংশে আর কোনো কিছু নাই, কাজে আমরা লিখবো না। আমাদের এই বাক্যটা হয়ে গেল, আই লস্ট মাই ওয়াচ। ঠিক আছে? না আরে কোয়া দরকার নাই। আপনি ঢাকা মেডিকেলে আইসিনে দুই জায়গা থেকে ঝামেলা করে আবার ফোন দিন, আমি ওর সাথে কথা বলবো। না ওই যা এই বাক্যটা যদি তোমরা একটু খেয়াল করো, কি লেখা আছে এখানে? An honest man is honored everywhere. এটাও প্যাসিভ, V3 এবং বি ভার্ব আছে, কাজে এটা প্যাসিভ। এটাকে অ্যাক্টিভ করতে গেলে বাইয়ের পরের অংশটা আমরা আগে নিয়ে আসবো, সরাসরি সাবজেক্ট বানিয়ে দেবো, কিন্তু বাই নাই। এখানে আমরা উই বা পিপল ধরতে পারি, তাহলে এখানে উই। এবার আমরা অক্সিলারি ভার্ব দেখবো, বাকি অক্সিলারি ভার্ব নেই। V3 আছে, বি ভার্ব আছে, তার আগে কোনো ভার্ব নাই, তার মানে অক্সিলারি ভার্ব নাই। ইজ, এম, আর এই তিনটা থাকার মানে হচ্ছে মূল ভার্বটা V1 ফর্মে বসবে। তাহলে অনার্ড এর V1 ফর্ম হচ্ছে অনার, প্রেজেন্ট ফর্ম, এবং তারপর পরে সাবজেক্ট অ্যান অনেস্ট ম্যান। এবং বাক্যের বাকি অংশ থেকে যাবে এভরিওয়্যার। উই অনার অ্যান অনেস্ট ম্যান এভরিওয়্যার। এখানে যদি আমরা পিপল দিতাম তাতেও হতো, পিপল অনার অ্যান অনেস্ট ম্যান এভরিওয়্যার। কাজে আমার মনে হয় প্যাসিভ থেকে অ্যাক্টিভের এগুলো খুব সহজ। আজকে আমি আরেকটু অন্য আলোচনায় যেতে চাচ্ছি,
সেটা হচ্ছে, আমি অলরেডি সবগুলো বিষয় তোমাদের সাথে আলাপ করেছি, আমার জন্য যে নির্ধারিত বিষয়গুলো ছিল, তো সেগুলো যথেষ্ট প্র্যাকটিসের সুযোগ হয়তো আমরা পাই নাই, আর তোমাদেরকেও আমরা প্র্যাকটিস করে ক্লাসে এনে যেভাবে দেখতাম সেটাও সম্ভব হয় নাই। তারপর আমি একটু রিভাইজের মতো করে আরেকটু কিছু বলতে চাচ্ছি তোমাদের সাথে। সেটা হচ্ছে 4 নম্বরে যে কোশ্চেনটা থাকে কমপ্লিটিং সেন্টেন্স, সেখানে আমি যে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমি আরেকটু কথা বলতে চাই। কারণ এগুলো এক একটা বাক্য এক এক রকম ভাবে আসে, যতগুলো স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা সেদিন ক্লাস করেছিলাম, সেই স্ট্রাকচারের বাইরেও এই বাক্যগুলো আসতে পারে। তো এরকম কিছু ব্যাপার আছে, বলেছি যে তোমাদের ইমাজিনেশন কাজে লাগাতে হবে। যদি সেগুলো প্রভার্বিয়াল কোনো সেন্টেন্স হয় তাহলে প্রভার্বটা পুরোপুরি জানতে হবে, মানে কি বলে সেটা, এটা 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 জানা খুব দরকার। প্রবাদ যেগুলো আর কি, সেগুলো জানা দরকার। তো এরকম একটা ব্যাপার আমি একটু দেখাই। প্রভার্বের ব্যাপারটা আছে, এটা হচ্ছে কমপ্লিটিং। আমি কিন্তু এটা রিভাইজ করতেছি। এটা হচ্ছে থাকবে কোশ্চেন নাম্বার 4। আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, এরকম যদি থাকে, অ্যান আনহেলদি ম্যান ক্যানট এনজয় লাইফ, একজন স্বাস্থ্যহীন মানুষ বা ভালো স্বাস্থ্যের অধিকারী না যারা, সেই মানুষ জীবনকে উপভোগ করতে পারে না। এ প্রভার্ব গোজ দ্যাট, প্রবাদ আছে যে, তাহলে এই প্রবাদটা হবে স্বাস্থ্য সংক্রান্ত যে প্রবাদগুলো আছে সেটা। তাহলে আমরা এখানে কিন্তু বলতে পারি যে হেলথ ইজ দ্য রুট অফ হ্যাপিনেস, স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা বলতে পারি। হ্যাঁ, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। আরো কিছু কিন্তু লেখা যায়, হেলথ ইজ ওয়েলথ লেখা যায়। স্বাস্থ্য সংক্রান্ত যতগুলো প্রবাদ আছে তার যে কোনো একটা লিখলেই কিন্তু হয়ে যাবে। তো এটা এরকম। আর আরো প্রবাদ আমরা পাই কিনা দেখি। আরেকটা পাওয়া গেল, তারপরে দেখব হোয়াট ইজ লটেড। এটা একটা প্রবাদ যে কপালে লিখন না যায় খণ্ড, যা কপালে লেখা আছে, যা ভাগ্যে আছে তা হবেই। হোয়াট ইজ লটেড, এটা প্রবাদটা হচ্ছে, এটা রিলেটেড যে প্রবাদটা সেটা হচ্ছে ক্যানট বি ব্লটেড, ক্যানট বি ব্লটেড। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড। তাহলে প্রবাদগুলো তোমাদের কিন্তু জানতে হবে। এই প্রবাদগুলো জানা থাকলে তাহলেই কেবলমাত্র তুমি লিখতে পারবে। এবং প্রত্যেকটা গ্রামার বইয়ের মধ্যে, বিশেষ করে তোমরা ছোটবেলা থেকে যেগুলো পড়ে আসছো, সেগুলো যে সকল গ্রামার বই তোমরা ফলো করে আসছো, সেখানে কিন্তু এই প্রবাদ সম্বন্ধে যথেষ্ট বাক্য থাকে। প্রবাদগুলো জানা দরকার। এগুলো আমরা চেঞ্জ করতে পারি না অনেক সময়, একাধিক প্রবাদও থাকে, বাস যে কোনো একটা লিখলে হয়ে যায়। স্বাস্থ্য সংক্রান্ত প্রবাদ অনেকগুলোই আছে, তার মধ্যে
লিখলে হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4-এ আরেকটা ব্যাপার আছে, যে কিছু আছে তোমার কোশ্চেন নাম্বার 4-এ গ্রামার রিলেটেড, সেখানে একটা নির্দিষ্ট স্ট্রাকচারকে ফলো করতে হয়। এইরকম কিছু ব্যাপার আছে, যেমন ইউ আর এ লায়ার, এটা আমরা 3 নম্বর উদাহরণ দিলাম। এইরকম যদি থাকে, দেখো লেট অ্যালোনের একটা ব্যাপার আছে। আমরা কিন্তু এরকম কথা মাঝে মাঝে বলি যে এই রুমে বা এই বাসায় বা এইখানে ফ্যানের ব্যবস্থাই নেই, আবার এসি, অর্থাৎ ছোটটাই নাই আবার বড়টা, যেটা চিন্তাও করতে পারি না। ন্যূনতমটা নাই, আমরা ম্যাক্সিমাম এটা চিন্তা করতেছি, মিনিমামেরটাই নাই। তো এখানে আছে কি, ইউ আর এ লায়ার। প্রথমে কিন্তু তোমাকে একটা ক্লু ধরিয়ে দেওয়া হচ্ছে, মিথ্যেবাদী। ইউ ক্যানট ইট এ ম্যাঙ্গো, তুমি একটা আমি খেতে পারো না, লেট অ্যালোন। তো এখন তুমি লেখো 5 ম্যাঙ্গোস। যে একটা আমি পুরোপুরি খেতে পারে না, সে 5টা আমের খাওয়ার তো প্রশ্নই আসে না। 5 ম্যাঙ্গোস, 3 ম্যাঙ্গোস। তো এরকম কিছু ব্যাপার স্ট্রাকচারকে ফলো করে হবে। এটা বোঝা যায়, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ। উইশ মানে হচ্ছে ইচ্ছে করা, চাওয়া, কোনো কিছু হওয়ার ইচ্ছে করা। তো এইখানে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই কিন্তু ক্লু দিয়ে দিয়েছে, পাখি আকাশ উড়ে। তাহলে এখন আমাকে আমার ইচ্ছাটা হবে এইটার সাথে মিল রেখে কোনো ইচ্ছা, মানে আমি যদি পাখি হতাম বা আমি যদি আকাশ উড়তে পারতাম, তাহলে এখানে পাখি হতাম। আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। এটা রিলেটেড, এটাই হবে। দেখো এরকম আরেকটা আছে, আমরা পেলাম, সেটা হচ্ছে মাই childhood was full of happiness. I wish my childhood was full of happiness. এই বাক্যটাতে ক্লু দেওয়া আছে, আমার চাইল্ডহুডটা ছিল সুখে পরিপূর্ণ, শৈশব। তো আমি এখন কি চাই, তাহলে সেই সময়টা আবার ফিরে পেতে চাই, হতে পারে যে আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আই ওয়ার এ চাইল্ড এগেইন। তো আমরা যেহেতু মানে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা শুরু হবে, 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। তো এখন বিভিন্ন বিষয়গুলোতে একটু যদি আমরা আলোকপাত করি, তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে।
এখানে আরো কিছু ব্যাপার আছে আমরা যেগুলো এর আগে আলাপ করে গেছি। আমি আবারও বলতেছি যে আজকের এই ক্লাসটা কিন্তু হচ্ছে এখন কমপ্লিটিং সম্বন্ধে বা অন্যান্য বিষয় সম্বন্ধে আমি যেটা বলবো সেটা হবে রিভিশন। আমি এগুলো অলরেডি তোমাদের সাথে আলাপ করেছি। আমরা আরো কিছু উদাহরণ দেখে একটু সমাধান করতে চাচ্ছি আর কি। খুব সুন্দর একটা বাক্য দেয়া আছে, দেখো 4 নম্বর 6 নম্বর। Whenever he speaks English, তারপরে দেওয়া আছে ব্ল্যাঙ্ক শূন্যস্থান, কমপ্লিট করতে হবে এটা। বাট উই লার্ন থ্রু মিস্টেকস, কিন্তু আমরা ভুল থেকে শিখি। তাহলে এখানে এই শূন্যস্থানে আমরা যেটা লিখব সেটা কিন্তু এই প্রদত্ত সেন্টেন্সের তথ্য থেকে অথবা এখান থেকে ক্লু নিয়ে এটার সাথে রিলেশন আছে এমন কিছু লিখতে হবে। তাহলে সে যখন ইংরেজিতে কথা বলে সে কিছু ভুল করে, হি মেক্স সাম মিস্টেকস। সে কিছু ভুল করে, সে যখন কথা বলে ইংরেজিতে তখন সে কিছু ভুল করে। পরে কিন্তু এটা বলা আছে বাট উই লার্ন থ্রু মিস্টেকস, কিন্তু আমরা ভুলের মাধ্যমেই শিখি, ভুল করার মাধ্যমেই আমরা শুদ্ধটা শিখি। কাজে এখানে এটাই হবে। তো এখানে মানে যে বাক্যটা পুরোপুরি দেওয়া থাকবে সেই বাক্যটা থেকে তোমাদের তথ্য নিয়ে ক্লু নিয়ে বাকি বাক্যটা করতে হবে। সেই বাক্যটা পূর্ণ বাক্য যেটা দেওয়া থাকবে সেটা আগেও দেওয়া থাকতে পারে, পরেও দেওয়া থাকতে পারে। আবার আমরা এমন কিছু উদাহরণ দেখেছি যেখানে একটাই বাক্য দেওয়া আছে, কোনো ক্লু দেওয়া নাই, সেখান থেকে ওই বাক্যের যতটুকু দেওয়া আছে সেটার উপর বেসিস করেই তোমাকে পুরো বাক্যটা লিখতে হবে, অর্থাৎ কমপ্লিটিং করতে হবে। এরকমও আছে, এরকম উদাহরণ আমরা দেখেছি, করেছি আমরা বোর্ডে। বাস এতটুকু যদি দেওয়া থাকে, এইটুকু তথ্য যদি দেওয়া থাকে, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল,
সময় খুব দামি, সময় খুব মূল্যবান, উই তারপরে দিয়ে দিচ্ছে। এখন বল সময় সংক্রান্ত কি লেখা যায়? অনেক কিছু লেখা যায়। উই শুড ইউজ টাইম প্রপারলি, উই শুড নট ওয়াস্ট টাইম, অনেক কিছু লেখা যায়। এখানে স্বাধীনতা কিন্তু আছে, ইমাজিনেশন তো অবশ্যই আছে, কিন্তু স্বাধীনতাটাও আছে এখানে। এখানে তোমার একটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, যেটা প্রভার্বিয়াল সেন্টেন্সের ক্ষেত্রে হয়। প্রভাবটাকে তুমি একেবারে ওই জায়গাটুকুতেই ওই কথাটি লিখতে হবে যেই কথাটুকু প্রভাব বাক্যে আছে। কিন্তু এই ধরনের বাক্যে তোমার স্বাধীনতা আছে, সেক্ষেত্রে তুমি টাইম, সময় সংক্রান্ত, সময়ের মূল্য সংক্রান্ত তোমার যে কোনো বাক্য লেখা যাবে। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই শুড ইউটিলাইজ it or time properly. তো আমরা কমপ্লিটিং সংক্রান্ত কিছু দেখলাম। এখন আমরা আবার প্রিপোজিশন সংক্রান্ত কিছু কথা তোমাদের সাথে হয়েছিল, সেই কথাগুলো আবার একটু চলো দেখি আমরা। আমি শুরুতেই বলেছিলাম যে প্রিপোজিশন যে গ্রামাটিক্যাল আইটেমটা তোমাদের পরীক্ষায় আসে, যেখানে তোমার 5 নাম্বার আছে, এটার উত্তর করতে গেলে প্রিপোজিশন যুক্ত শব্দগুচ্ছ, দ্যাট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ, অথবা কোনো শব্দের পরে প্রিপোজিশন যুক্ত হয়ে যে ধরনের ফ্রেজ তৈরি করেছে, এগুলো সম্বন্ধে একটা ভালো ধারণা তোমাদের থাকা দরকার। আর প্রিপোজিশনের অর্থের উপর ডিপেন্ড করেও মাঝে মাঝে আসে, সেটাও লেখা যায়। কিন্তু প্রিপোজিশন পুরোপুরি সমাধান করার কোনো রুলস নাই, যেটা আমরা ভয়েসের ক্ষেত্রে রুল ফলো করি, ন্যারেশনের ক্ষেত্রে রুল ফলো করি, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা রুল ফলো করতে পারি। প্রিপোজিশনে এরকম সার্টেন কোনো রুল নাই। তা আমরা কি করব তাহলে? আমরা আমাদের যে ছোট ক্লাসের গ্রামার বই আছে, বা তোমাদের ক্লাসের জন্য যে গ্রামার বই আছে, সেখানে দেখবা যে শব্দের পরে প্রিপোজিশন যুক্ত হয়ে অথবা শব্দের আগে প্রিপোজিশন যুক্ত হয়ে ফ্রেজ তৈরি করেছে, এবং সেগুলোর অর্থ সেন্টেন্স হিসেবে সেগুলোর প্রয়োগ দিয়ে উদাহরণ দেওয়া আছে। এই জিনিসগুলো একটু বেশি বেশি বাসায় পড়তে হবে, কারণ এই প্রিপোজিশনের ব্যাপারটা শুধু মাত্র তোমার এই একাডেমিক ক্লাসগুলোতে না, তোমাদের যখন এর পরবর্তী ক্লাস যাবে, তোমরা ইন্টারমিডিয়েটের পরে তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, মেডিকেলে ভর্তি হবে, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে, তখন ইংরেজি যে অংশটুকু আসে সেখানে প্রিপোজিশনের ব্যবহার আসে, প্লাস জবের ক্ষেত্রে ইন্টারভিউতেও আসে। ইভেন তুমি তোমার চলার পথে যখন তুমি নিজে ইংরেজি কথা বলতে চাই বা কোনো ইংরেজি বুঝতে চাইবা, তখন তোমার এই শব্দ, প্রিপোজিশন যুক্ত শব্দগুলো অর্থাৎ ফ্রেজগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো আমরা একটু উদাহরণ দেখব কিভাবে এটা করা যায়। দেখো এখানে দেওয়া আছে I caught sight dash him while crossing. এখানে আমরা হেডলাইনটা দিয়ে দিই, প্রিপোজিশন। কোশ্চেন নাম্বার 2, এটা একটা ফ্রেজ, টু ক্যাচ সাইট অফ, কাউকে দেখা, টু ক্যাচ সাইট অফ, ওটাই ক্যাচ থেকে কট আছে, সরি, আই কট সাইট অফ হিম, তাহলে অফ, এটা তোমার জানা থাকতে হবে। এখন এটা কোন সূত্র দিয়ে পড়বা এটা তো হয় না, এটা ফ্রেজ তৈরি করা হয়েছে এইভাবে, ফ্রেজের মধ্যে প্রিপোজিশনটা আছে এইভাবে, সো এটাই ব্যবহার করতে হবে। আই কট সাইট অফ হিম ওয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা ক্রস করছিলাম তখন আমি তাকে দেখলাম। এটা একটা উদাহরণ হতে পারে। কারোর সাথে কথা বলার ইংরেজি হচ্ছে টক টু, আই ট্রাইড টু টক, কারোর সাথে কথা বলা ইংরেজি টক টু, টক টু মানে কারোর সাথে কথা বলা, তাহলে এখানে টু হবে। আই ট্রাইড টু টক টু হিম, আমি তার সাথে কথা বলতে চাইলাম, বাট হি ওয়াজ
হি ওয়াজ ড্যাশ এ হারি। ইন এ হারি মানে যার খুব তাড়া থাকে, তাকে এখনই যেতে হবে, এরকম তাড়া যার থাকে সেটাকে কিন্তু বলা হয় ইন এ হারি। হি ওয়াজ ইন এ হারি, ইন এ হারি, তাহলে ইন দিতে হবে। বুঝতে পারতেছো যে শব্দের সাথে বা একাধিক শব্দের সাথে প্রিপোজিশন আগে বা পরে দিয়ে যে ফ্রেজ গুলো হয়, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট টু নো। এগুলো জানা খুব দরকার, গুরুত্বপূর্ণ এগুলো। আবার অর্থ অনুযায়ী হয়, কোনো জায়গার ভিতরে থাকলে ইন হয়, উপরে থাকলে অন হয়, নিচে থাকলে আন্ডার হয়, তারপরে জন্য অর্থে ফর হয়, প্রতি অর্থে টু হয়, সময়ের আগে ইন বসতে পারে, অ্যাড বসতে পারে, ছোট জায়গার আগে অ্যাড বসে, বড় জায়গার আগে ইন বসে। এগুলো এগুলো স্পেসিফিক কিছু ব্যাপার আছে। যদি আমরা এরকম একটা উদাহরণ দেই যে আই লিভ অ্যাট মিজমিজি ইন নারায়ণগঞ্জ। একই বাক্যের ভিতর দুটো জায়গার উল্লেখ আছে, নারায়ণগঞ্জ, এবং সেখানে দেখো ইন বসেছে, বড় জায়গা, এবং মিজমিজিটা ছোট জায়গা, তার আগে অ্যাড বসেছে। সেটাও কিন্তু আমরা দিতে পারি। এগুলো অর্থ অনুযায়ী। আবার ফর উপরে অর্থে হতে পারে অন, আবার তোমার কি হতে পারে জন্য অর্থে ফর, আর পরে অর্থে আফটার, আগে অর্থে বিফোর। হ্যাঁ, যেমন দেখো আমরা যদি বলি এরকম আরো উদাহরণ, আই হ্যাড টু রিচ দ্য স্পট ড্যাশ সানসেট। সূর্যাস্তের হ্যাড টু বাধ্যবাধকতা ছিল, বুঝতে হবে। সাধারণত এটা বিফোর হবে, যে সূর্যাস্তের আগেই ওই জায়গায় আমাকে পৌঁছতে হয়েছিল। আই ওয়াজ কম্পেল টু ডু ইট, আমি করতে বাধ্য ছিলাম এটা। আই হ্যাড টু রিচ দ্য স্পট বিফোর সানসেট। তাহলে এটা কিন্তু আগে, এই অর্থেই বসছে, এটা এটার মধ্যে কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে এটা ফ্রেজ তৈরি করেনি। এরকম আফটারও হতে পারে। যেমন ধরো আমরা বলতে পারি যে টেক সাম রেস্ট ড্যাশ টেক সাম রেস্ট ড্যাশ টেকিং মিড ডে মিল। মিড ডে মিল মানে দুপুরের খাবার বা লাঞ্চ, যদি আমরা সরাসরি এখানে বলতে পারতাম টেকিং লাঞ্চ। দুপুরের খাবার খাওয়ার আগে রেস্ট নিবে নাকি পরে রেস্ট নিবে, এটা কিন্তু বুঝাই যায় যে আমাদের দুপুরের খাবার খাওয়ার পরে একটু রেস্ট নিতে হবে। সো এখানে পরে অর্থে আমরা আফটার ব্যবহার করতে পারি। তো এই অর্থ অনুযায়ীও প্রিপোজিশন যুক্ত হয়, তবে সবচেয়ে বেশি আসে প্রিপোজিশন ফ্রেজ হিসেবে, কোনো শব্দের আগে বা পরে সংযুক্ত হয়ে যে ফ্রেজটা তৈরি করে, এবং সেগুলো জানাই বেশি জরুরি। দেখা গেল যে 10টা প্রিপোজিশন আসে, একটা হাফ নাম্বার করে, টোটাল 5 নাম্বার, এর মধ্যে 8টা বা 7টা আসছে তোমার ওই ধরনের প্রিপোজিশন। এগুলোর ব্যবহার, অর্থাৎ অর্থ অনুযায়ী প্রিপোজিশনের ব্যবহার, প্রিপোজিশনের বোর্ডে আসা কোশ্চেনগুলোতে খুবই কম পাওয়া গেছে। তো এইভাবেই তোমাদের প্রস্তুতি নিতে হবে যে তোমরা ফ্রেজগুলো জানবে। তারপরে
তো আমার মনে হয় যে আজকে আমার ক্লাসের সময়ও যেটা ছিল প্রায় শেষের দিকে। তো আমি তোমাদের পরীক্ষার আগে তোমাদের সাথে আমার আর ক্লাস পড়বে কিনা আমি ঠিক জানি না। তো রেজা বাকের সাহেব আছেন, উনি ক্লাস নেবেন, আমি থাকলে আমিও ক্লাস নেব ইনশাল্লাহ। তোমাদের যেটা বলতে চাই, সামনে তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষাতে তোমরা তোমাদের নির্দিষ্ট যে সিলেবাস ছিল, সিলেবাস থেকে কোশ্চেন করা হবে এবং সেই কোশ্চেনের উপরে তোমরা যথাযথভাবে পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। হ্যাঁ, এবং পরীক্ষাটা দিলে তুমি নিজেকে নিজে তুমি একটু যাচাই করতে পারবে যে এত বড় একটা বন্ধ লকডাউন, বন্ধ ক্লাস হচ্ছে না সরাসরি, তো সেটাতে তোমার মানে অগ্রগতিটা কতটুকু হয়েছে বা তুমি কোন কোন জায়গাগুলোতে পিছিয়ে আছো। এবং এই পরীক্ষাটা দেওয়ার পরে যখন অনলাইনের ক্লাসে তোমরা সংযুক্ত হবে আবার, তখন আমাদের সাথে ফোনে কথা বলে নাও, তাহলে সেই বিষয়গুলোর উপর আমরা আরেকটু জোর দিতে পারবো। আমরা এমনি তোমাদের খাতা দেখেও বুঝতে পারবো যে তোমরা কোন জায়গাগুলোতে এখনো পর্যন্ত অনেক পিছিয়ে। তো এই আর কি কথা তোমাদের সাথে। তোমরা সুস্থ থাকো সবাই, আর পরীক্ষা দিয়ে যেভাবে রুটিন করা হয়েছে সেভাবে তোমরা সব কাজ করবে, পরীক্ষার খাতাটাতে জমা দিবে এবং ভালো মতো পড়ালেখা করো, বাসায় পড়ো। তোমাদের এইচএসসি পরীক্ষা হবে এটা মোটামুটি সরকারের সিদ্ধান্ত, কাজে ওইভাবে প্রস্তুতি নাও, কোনো ধরনের গুজবের পেছনে ছুটার দরকার নেই। তোমাকে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, যেটা আমাদের দেশের সিস্টেম, সেই সিস্টেমে যেতে হবে। এটুকু মাথায় রাখলে পড়া হবে। প্রতিদিনের একটা সময় পড়ার জন্য বরাদ্দ রাখো। আগে তোমরা কলেজে 4 থেকে 5 ঘন্টা থাকতা, সেই 5টা ঘন্টাও যদি বাসায় পড়ো, কলেজে থাকার সময়টুকু, সারা দিনের মধ্যে 5 ঘন্টা তুমি বাসায় পড়তে পারবে, এটা কোনো ব্যাপার না। পড়ো, তাহলে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে এবং তোমার ভিতরে কনফিডেন্স লেভেলটা বাড়বে, পরীক্ষায় ভালো করবে আশা করি। তো ভালো থাকো সবাই, আবার দেখা হবে কোনো একদিন। থ্যাংক ইউ ভেরি মাচ।